আসসালামু আলাইকুম। আমার দেশ মিড ডে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের কথা স্মরণ করিয়ে পাকিস্তান সেনাবাহিনীর খোঁচা। হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজাকে পুনর্গঠন করতে দেব না, বললেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা। পিঙ্ক কালার মহিলা বাস সার্ভিস চালু, চলবে 13টি রুটে। হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, এক লাফে বাড়ল তেলের দাম। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বলিউডের সিনেমা বানিয়ে যুদ্ধের প্রকৃত ফলাফল বদলে দেয়া যায় না। ভারতের তৈরি অপারেশন সিঁদুর নিয়ে তথ্যচিত্রের সমালোচনা করতে গিয়ে এমনই কড়া বার্তা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বলেছে, সামরিক ব্যর্থতাকে নাটকীয়ভাবে উপস্থাপন করে বিজয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা বাস্তবতাকে আড়াল করতে পারবে না। সোমবার এক বিবৃতিতে আইএসপিআর দাবি করে, মার্কি হোক সংঘর্ষের এক বছরেরও বেশি সময় পরও ভারত কঠিন বাস্তবতা মেনে নিতে চাইছে না, বরং নির্বাচিত সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউডের মতো দৃশ্যায়নের মাধ্যমে যুদ্ধের ফলাফল নিজেদের মতো করে উপস্থাপন করা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় তথ্যচিত্রকে অতিরঞ্জিত, নাটকীয় ও তথ্যগতভাবে ভুল বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, তথ্যচিত্রে বিভিন্ন বক্তব্যের মধ্যেই রয়েছে অসঙ্গতি। একদিকে ভারতের সামরিক আধিপত্য ও নিখুঁত হামলার কথা বলা হয়েছে, অন্যদিকে সংঘাত সীমিত রাখার এবং পাকিস্তানকে সরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিও করা হয়েছে। আইএসপিআর আরও প্রশ্ন তুলেছে, পেহেলগাম হামলার অভিযুক্তদের ভারত 28 জুলাই হত্যা করেছে বলে দাবি করার পর 7 মে অপারেশন সিঁদুরে তাদের শাস্তি দেওয়া হয়েছিল। পাকিস্তানের মতে এই প্রশ্নই ভারতের বয়ানের অসঙ্গতি তুলে ধরে। পাকিস্তান সেনাবাহিনী আরও দাবি করেছে, সংঘর্ষের সময় তারা ভারতের 8টি সামরিক বিমান ভূপাতিত করেছিল এবং পরে অপারেশন বুনিয়ানুল মাকসুদ পরিচালনা করে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়। তাদের ভাষ্য, ভারতীয় তথ্যচিত্রে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার স্বীকারোক্তিও রয়েছে, যা চূড়ান্ত বিজয়ের দাবির সঙ্গে সাংঘর্ষিক। যুদ্ধবিরতি নিয়েও ভারতীয় বয়ানকে খোঁচা দিয়েছে পাকিস্তান। আইএসপিআর বলেছে, দুই দেশের ডিজিএমওর যোগাযোগের মাধ্যমে সংঘাত থামানোর সিদ্ধান্তই প্রমাণ করে এটি একতরফা ভারতীয় বিজয় ছিল না। অবশেষে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে ভারত আবার সামরিক অভিযান চালালে তার জবাব হবে দৃঢ়, চূড়ান্ত ও অসমানুপাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ গাজাকে তারা পুনর্গঠন করতে দেবেন না। কুশনার গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। আর তাদের আলোচনায় কোনো ব্রেকথ্রু আসেনি। নেতানিয়াহুর দাবি হলো, আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে, এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে। অপরদিকে হামাস দাবি করছে, ইসরায়েলি সেনাদের আগে গাজা থেকে সরে যেতে হবে, এরপর তারা তাদের অস্ত্র জমা দেবে। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে কুশনার এ ব্যাপারে বলেছেন, গাজাকে পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে, কিন্তু নিরস্ত্রকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজাকে পুনর্গঠিত হতে দেব না। কেউ আর এমন জায়গায় অর্থ ঢালবে না যেখানকার নিয়ন্ত্রণ সন্ত্রাসীরা নেবে অথবা যেগুলো আবার ইসরায়েল ধ্বংস করে দেবে। হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে প্রথমবারের মতো নিজেদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে, কিন্তু ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে বলেছে, আগে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে, এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে। কুশনার ইসরায়েলিদের সুরে বলেছেন, আমরা ইসরায়েলকে তাদের আত্মরক্ষার পথেও কোনো বাধা দিতে যাচ্ছি না। যদি তাদের সামনে কোনো হুমকি থাকে, আর এটির অর্থ কি সেটিও আমাদের পরিষ্কার করতে হবে। গত বছর হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হয়, তা সত্ত্বেও প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যুদ্ধবিরতির পর আরও 1265 জনকে হত্যা করেছে দখলদাররা। ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার একটি ড্রোন তার সদর দপ্তরে, আরেকটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আছড়ে পড়েছে। কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী অধিদপ্তর জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর কুর্দিস্তানকে অসংখ্যবার টার্গেট করেছে ইরান। তাদের শঙ্কা ছিল, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েলিদের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে। ইরান সবসময় অভিযোগ করে থাকে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। সংবাদ মাধ্যম আল বাওবা জানিয়েছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্ররা কয়েক হাজার বার ড্রোন হামলা চালিয়েছে, বিশেষ করে রাজধানী ইরবিলকে টার্গেট করেছে তারা। এর মধ্যে গত 17 জুলাইয়ে চালানো এক হামলায় ইরবিলে 9 জন নিহত হন। হামলার ব্যাপারে এক্সে এক পোস্টে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী ইউনিটের তদন্তের পর জানা গেছে, আমার ব্যক্তিগত অফিস এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এটি ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এই হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্তানের ভৌগোলিক
অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে রাজধানী সহ কয়েকটি জায়গায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। পিঙ্ক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হয় নারী চালক ও কন্ডাক্টর দিয়ে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় 10টি রুটে 10টি বাস, চট্টগ্রামে একটি রুটে 2টি বাস এবং বগুড়ায় 2টি রুটে 2টি বাস সহ 14টি বাস 13টি রুটে চলাচল করছে। তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হচ্ছে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখনো যে পরিবেশ তারা পাচ্ছে সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে। নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ব্যবস্থাই নিতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এসব বাস নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মতিঝিল, মিরপুর 10 থেকে মতিঝিল, মিরপুর 12 থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে কোয়ার্টার ডিপিও, মিরপুর থেকে মতিঝিল এবং মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে চলবে। পাশাপাশি গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে। নতুন বাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে। রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর, মাটিডালি রুটে 2টি এবং চট্টগ্রামে কালুরঘাট, পতেঙ্গা রুটে 2টি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, 2 নম্বর গেট, জিসি মোড়, লালখান বাজার। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির একজন নাবিক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 7 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, একটি নিক্ষিপ্ত বস্তুর আঘাতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওমানের কোস্টগার্ড জাহাজটির নাবিকদের সহায়তায় এগিয়ে আসে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সামরিক কর্মকর্তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজের কাঠামোয় বেশ কয়েকটি সুন্দর ছিদ্র তৈরি হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের 7 দিনের যুদ্ধবিরতি ও আলোচনার সমঝোতার মেয়াদ সোমবার শেষ হয়েছে। নতুন কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছাড়াই সময়সীমা শেষ হওয়ায় দীর্ঘস্থায়ী অচলাবস্থার অপেক্ষা করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নন বলে জানিয়েছেন। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বরের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এখন আর নেই। উত্তেজনা কমতে বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে। যুদ্ধের আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো, কিন্তু সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে। কেপলারের তথ্য অনুযায়ী রোববার মাত্র 3টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 0.25% বেড়ে ব্যারেল প্রতি $84.73 উঠেছে। আগের দিন দাম বেড়েছিল 2.6%। আর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার $90 উপরে উঠলেও মঙ্গলবার সামান্য কমে ব্যারেল প্রতি $93.86 দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। আবার দেখা হবে আগামী কোন এক পর্বে। আল্লাহ হাফেজ।